খাবারটা খেয়ে নিন। ধন্যবাদ ভাইজান। ভাইজান? আপা? কি ব্যাপার আপু, আপনি তার পাশে এভাবে শুয়ে আছেন কেন? বাড়িঘর থাকলে কেন এভাবে রাস্তায় হয়ে থাকি? আমার তো কোনো বাড়িঘর নাই। ওর বাড়ি নাই মানে আপনার আত্মীয় স্বজন কেউ? না রে ভাই, আমার এই দুনিয়াতে কেউ নাই। আমার বয়স যখন 18, তখন বাপ মায়ের দুজনই মরে গেছে। আমার ছোট্ট একটা ভাই আছে জানেন, ওই ভাইটারে নিয়ে আমার জীবন। ওই ভাইটারে লইয়ে আমার সবকিছু আছিল। নিজের জীবনটাও তো ভাইয়ের নামেই করে দিছিলাম। ওই ভাইটারে ছোটবেলা থেকে বড় করছি, লেখাপড়া করাইছি, মানুষের মতো মানুষ করছি। তারপরে একদিন এসে আমার কয়, আপা আমি একটা মায়ের ভালোবাসি, ওই মায়েরটার আমি বিয়ে করব। আমার আদরের ছোট ভাই যতটুকু সাধ্য ছিল আমার ভাইটা সবকিছুই দিছি, কোনোদিন না করি নেই। জন কইছে মায়েরটারে বিয়ে করব, আমি তা না করতে পারি না। তারপর ওই মায়ের লাগে আমার ভাইটার বিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে শহরে আয়া পড়ছে। তারপরে আমার ছোট ভাইরাও না আমার শহরে লয়ে এসে আমার কইছে, আপা তুমি একা একা গ্রামে থাকবা, আমি তো এনে থাকবো না, তুমি একা থাকবা কেমনে? তুমি আমাকে লাগে থাকবা, তোমার আর কোনো সমস্যা নাই। এখন তো তোমার ভাইয়ের বউ আছে, তোমার দেখাশোনাও করবো। আমার শহরে লইয়া এসে ভালোই চলতেছিল বুঝছেন। এরপর হঠাৎ করে আমার ভাইরা কইতেছে ওই নাকি বিদেশ যাবো, ওই নাকি আরো টাকা কামাইবো। আমিও বললাম আচ্ছা ঠিক আছে জাগা, ওর স্বপ্নটা আমার স্বপ্ন, আর আমি তো ওর স্বপ্ন কোনোদিন বাধা দিই নাই। ও যা করতে চাইছে আমি তাই করতে দিছি। এরপরে আমার ভাইটা বিদেশে চলে গেল। আপনি জানেন আমার ভাইটা যতদিন ছিল ওর বউটা আমার লাগে ভালো ব্যবহার করতো। যে আমার ভাইটা বিদেশে চলে গেছে, এই ওই বউ না কেমন যেন হয়ে গেছে, আমরা দেখতেই পারে না, আমরা খাইতে দিত না, কিছু না, আমার লাগে দুর্ব্যবহার করতো। এমনকি এমনকি আমার ভাই লাগে কথা পর্যন্ত কইতে দিত না। আমার ভাই যখনই ফোন দিত কইতো আমি এই কাম করতেছি ওই কাম করতেছি, আমার কথা কইতে দিত না। এরপরে তো একদিন আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। বেড়া, বেড়া এই বাড়ি থেকে, বেড়া। দোলা, তুমি এটা কি করতেছো? তুমি আমার বাড়ি থেকে বাড়ি করে দিতেছো মানে? হ্যাঁ, তুমি বাড়ি থেকে বাড়ি করে দিলে আমি কই থাকুম? হ্যাঁ, কি খামো? তোকে যে এতদিন এই বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, এটাই তো তোর কপাল ভালো। আমি তো অপেক্ষায় ছিলাম যে কখন তোর ভাই এই বাড়ি থেকে যাবে আর তোকে আমি এই বাড়ি থেকে বের করব। আজকে সেদিন এসেই গেছে, এখন তোর দুই চোখ যেখানে যায় সেখানে চলে যা, যা। দোলা, তুমি খুব ভালো করে জানো আমার ছোট ভাইটা কত আদরের। হ্যাঁ, আর তোমার আমি কত শখ করে আমার ভাইয়ের বউ বানায় আনছি, আর তুমি কেন এখন যে আমার বাইরে বিদেশ চলে গেল, তুমি আমার এই বাড়ি থেকে এরকম দূর দূর করে তাই দিতেছো। তো কি করব, আমার সংসারের অন্য যে ধ্বংস করতেছিস এটা তো তুই বুঝবি না, এটা তো আমি বুঝি। কারণ অন্য তো ধ্বংস হচ্ছে আমার, তোর তো আর ধ্বংস হচ্ছে না। তোর অন্য যদি কেউ ধ্বংস করতো তাহলে তুই বুঝতি কত ধানে কত চাল। এখন রাস্তায় গিয়ে ভিক্ষা করে খা, যা। দেহ দুলা, আমার ভাই যদি জানতে পারে যে তুমি আমার এরকম দূর দূর করে তাড়াতেছো, তাহলে দেখো আমার ভাই কিন্তু তোমারে ছাড়বো না। আরে আপা শোন, আমি তো তোকে এক বিন্দু সহ্য করতে পারি না। শুধু এতদিন কেন সহ্য করছিস জানোস? শুধুমাত্র তোর ভাইয়ের জন্য। যেই তোর ভাই বিদেশ গেছে অমনি আমার তোকে বের করার একটা সুযোগ হয়ে গেছে। তুই তো এখনো বুঝতেছিস না? দেখ তোর সাথে আমি আর কথা বাড়াইতে চাই না, ভালো ভালো আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কি আর করার, আমার ভাইটাও এখন এই দেশে নাই, হয়তো বিদেশে গেছে গা। আর এই ফাই তুমি আমারে তাড়াই দিলা, সমস্যা নাই। আমি আমি যেমন দিন কাটাই দিতে পারো, বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম। কিন্তু বিশ্বাস করো আমার ছোট ভাই যদি একবার জানতে পারে যে তুমি আমার এমন দূর দূর করে তাড়াই দিছো, তোমার কিন্তু খেয়াল নাই, এটা মাথায় রেখো। যাক, এতদিনে আপদ বিদায় হয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার ভাই আপনাকে খুঁজতে আসবে? না রে ভাই,
আমার ভাই আমার খুঁজতে আইবো না। আমার ভাই যদি আমার খুঁজতেই আইতো এতদিনে আইতো। এই যে আজকে 7টা দিন হয়েছে আমার ভাইয়ের বউ ঘরে থেকে বাড়ি করে দিচ্ছে। এই এক কাপড়ে রাস্তায় রাস্তায় আছি, রাস্তায় রাস্তায় ঘুমাই, যে যা ফালাইতে হয় ওই খাওনটাই খাই। কেউ তো দেওয়ার মতো মানুষ নাই। আমার ভাই তো জানেই না এর বোনের অবস্থা যে এত খারাপ। হে বোন রাস্তা রাস্তায় পইরা ঘুমায়, রাস্তায় রাস্তায় খায়। আমার ভাইরা তো কিছু কই নাই। আমি খুব ভালো করে জানি আমার ভাই যদি একবার জানতো, আমার ভাইটা আমার কাছে দৌড়ে যেত, আমার খোঁজে আইতে হইতো। কিন্তু ওর বউ ওরে কিচ্ছু জানায় নাই। এমনও তো হতে পারে যে আপনার ভাই আপনাকে সত্যিই খুঁজতেছে কিন্তু খুঁজে পাচ্ছে না, আপনার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করতে পারতেছে না, হতেই তো পারে। না রে ভাই, আমি আমার ভাইরে চিনি। আমার ভাই যদি জানতো তাহলে ঠিকই খুঁজতে হইতো, কিন্তু আমার ভাইয়ের কাছে তো ওর বউ কিচ্ছু জানায় নাই। হয়তো কইছে যে যখন জিজ্ঞেস যে আমার আপাই কইছে হয়তো গ্রামে গেছে, গ্রামে কোনো কাম কাজ হচ্ছে। আর ওই মাইয়ে তো ফুসলে ফাসলে আমার ভাইটারে ভুলাই রাখছে। আমার ভাই জানলে আমার ভাই আমার ঠিকই নিতে আইতো। ভাই তুই? বাবা, আমি আমি ভাবতেও পারি নাই যে আমি তোমাকে এই জায়গায় এই অবস্থায় দেখবো। আমি সত্যি কথা আপা ওর কাছ থেকে অনেকবার জানার চেষ্টা করছি যে তুমি কোথায়। আমাকে প্রতিবারই কোনো না কোনো মিথ্যা কথা বলছে। আমি তোমাকে ফোনও করছি, ওরা বলতেছে যে তুমি নাকি ফোনটা বাসায় রেখে চলে গেছো। আমি যখন বিদেশে থাকা অবস্থায় ওকে কল করতাম, ওকে যখন বলতাম যে আমি আপার সাথে একটু কথা বলবো, আমাকে বলতো যে আপা তো নাই, আপা বাড়ি গেছে, ওই যে ধান কাটছে না এগুলোর হিসাব নিকাশ করতে হবে এই জন্য বাড়ি গেছে। আবার যখন কিছুদিন পরে জিজ্ঞেস করছি তখন আবারও বলছে যে আপা তো আবার চলে গেছে অন্য একটা কাজে, জমির হিসাবের জন্য। আমি যখন যেটা বলছি, আমি যখন তোমার কথা জিজ্ঞেস করছি তখনই আমাকে না কোনো এক্সকিউজ দিয়ে দিচ্ছে। আমি আমি বুঝতে পারি নাই। আমি মাত্র কয়েকদিন হয়েছে দেশে আসছি, আসার পর থেকে আমি তোমাকেই খুঁজতেছি আপা। কিন্তু তোমাকে যে আমি এই অবস্থায় দেখবো আর আমার ওয়াইফ যে তোমার সাথে এমন কিছু করছে, আমি আমি কল্পনাও করতে পারি নাই। তোমার আর এখানে থাকতে হবে না, তুমি চলো আমার সাথে। না না, কি করছ তুই? হ্যাঁ, তোর বউ আমার একদম সহ্য করতে পারে না। দেখা যাবে তুই লয়ে গেলে তোর বউ আবার চিল্লাচিল্লি করবো, তোর লাগে খারাপ ব্যবহার করবো। আমি থাকতে তো তোর লাগে কেউ খারাপ ব্যবহার করবে এটা আমি চাই না। তুই বড় জায়গা আমার মতো থাকতে দে। আমি মানাই নিছি, আমি থাকতে পারবো রাস্তাঘাটে। আপা তোমার ভাই এখনো বেঁচে আছে, আমি সাথে ছিলাম না এই জন্য হয়তো তোমার সাথে এত বড় অন্যায় হয়েছে। আমি আমি থাকলে এরকম কিচ্ছু হইতো না আপা। তুমি চলো আমার সাথে, আসো। ওকে, আই কল ইউ লেটার। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, একটু আগে যে ইংলিশটা বললা এটার বাংলা অর্থ জানো তুমি? জি ম্যাডাম, জানি তো। আই উইল কল ইউ লেটার মানে হচ্ছে আমি একটু পরে কল করছি। রিয়েলি? তার মানে তুমি ইংলিশে কথা বলতে পারো? দ্যাটস ভেরি গুড। ওয়েট, এখানে যে চাচা ছিল না, উনি কোথায়? জি ম্যাডাম, একজন চাচা থাকতো, উনি আসলে আমার বাবা। আসলে হয়েছে কি, বাবা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে তো, ডক্টর বলছে বাবাকে বেড রেস্টে থাকতে। এই জন্য আমি আর কোনো কিছু চিন্তা করে কুল না পেয়ে সোজা বাবার প্রক্সি দেওয়ার জন্য এখানে চলে আসছি আর কি। বাবা এখন রেস্ট করছে, আমি আপনাদের এখানে কাজ করছি আর কি। ও, আই সি। তার মানে ওই চাচার ছেলে তুমি, আর তুমি তোমার বাবার প্রক্সি দিচ্ছ? এটা তো অনেক ভালো কথা। কারণ আজকালকার সময় এরকম ছেলে পাওয়া খুবই দুষ্কর যে বাবার এই দুঃসময় তার পাশে দাঁড়ায়। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তো ইংলিশ জানো, তার মানে তো তুমি অবশ্যই পড়াশোনা জানো, তাই না? মানে তুমি পড়াশোনা কতটুকু করেছো? জি ম্যাডাম, আপনি একদম ঠিক ধরছেন। আমি পড়াশোনা জানি, ইভেন আমি গ্রাজুয়েশন কমপ্লিটও করছি। আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জবও করতাম না। আসলে ম্যাডাম হয়েছে কি, কোম্পানিটা না হঠাৎ করে একটা অনেক বড় লসের মুখে পড়ে যায়। লসের মুখে পড়ার কারণে কোম্পানি থেকে প্রায় 40 থেকে 50 জন এমপ্লয়ি ছাঁটাই করে দেওয়া হয়।
তার মধ্যে আমিও একজন। এরপরে ম্যাডাম আমি অনেকগুলো জায়গায় ট্রাই করছি, জবে ট্রাই করছি, বাট কোথাও এখনো জব নিয়ে উঠতে পারি নাই। এর মধ্যে আবার বাবা হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়লো। আর বাবা ছাড়া তো আপাতত আমাদের পরিবারে উপার্জন করার মতো কোনো মানুষ নাই। এজন্য ভাবলাম যে বাবা যেহেতু অসুস্থ হয়ে পড়ছে, আমারও কোনো চাকরি নাই, এখন যদি কোনো কিছু না করি তাহলে তো আমাদের সংসারটা চলবে না। এজন্য অনেক কিছু চিন্তা করে ভেবে চিন্তে তারপরে বাবার প্রক্সি দেওয়ার জন্য এখানে চলে আসছি। বুঝতে পারছি। তার মানে তুমি হায়ার এডুকেটেড প্লাস হচ্ছে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটা তো অনেক ভালো। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করো না। আর তুমি এই যে এত পড়াশোনা জানো, প্লাস তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি আগে একটা জব করতে, বাট এই যে এখন তুমি এখানে এভাবে দাঁড়ান হয়ে দাঁড়িয়ে আছো, প্রত্যেকটা মানুষ আসছে যাচ্ছে তাদেরকে সালাম দিচ্ছ, এতে করে কি তোমার খারাপ লাগে না? মানে একটু হলো কি তোমার মানে ডিসরেসপেক্ট ফিল হয় না নিজের প্রতি? না ম্যাডাম, একদমই খারাপ লাগে না। আর খারাপ কেনই বা লাগবে ম্যাডাম? একবার চিন্তা করে দেখেন না, আমার বাবা এখানকার দারোয়ান, উনি তো এখানে চাকরি করেই আমাকে এত বড় করছে, তাই না? আমাকে পড়াশোনা করাইছে, আমাদের পরিবারের খরচ বহন করছে, আমাকে মানুষের মতো মানুষ করছে। আমি ভালো একটা রেজাল্ট করে বের হইছি, আমি একটা জায়গায় জব করতাম। এই সবকিছু তো আমার বাবার এই চাকরির বদৌলতেই হইছে। উনি যদি এখানে চাকরি না করতেন, উনি যদি কিছু টাকা রোজগার না করতেন, তাহলে আমি হয়তো আজকে কোনো রিক্সা চালাইতাম, নয়তো ভ্যান চালাইতাম। আমি এডুকেটেডও হইতে পারতাম না, ভালো একটা কোম্পানিতে কখনো জবও করতে পারতাম না। ম্যাম, যেখানে আমার বাবা তার সম্মান নিয়ে চিন্তা করে নাই, সেখানে আমার বাবারই কাজ আমি করছি, এখানে আমার সম্মানহানি কেন হবে? বরঞ্চ আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমার বাবার প্রক্সি আমি দিচ্ছি, আমি আমার বাবার কাজটা নিজে করছি, আমার বাবাকে হেল্প করার জন্য। আমার বাবা এখন অসুস্থ, তাকে সুস্থ করার জন্য আমি তার দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি। এটা আমার কাছে অনেক গর্বের ম্যাডাম, আমার একদমই খারাপ লাগে না, একদমই না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে দুনিয়াতে কোনো কাজই ছোট না, সব কাজেরই সম্মান আছে। এখন শুধু আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, এইটাই ব্যাপার ম্যাডাম। তোমার কথা আমি যত শুনতেছি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। তোমার চিন্তা ভাবনা এত সুন্দর, কি আর বলবো। বাই দ্য ওয়ে, একটা কথা, তুমি কি জানো মানে তুমি যেখানে দারোয়ান চাকরি এখন করতেছো, মানে তোমার বাবার প্রক্সি দিচ্ছ, এটা কিসের কোম্পানি? না ম্যাডাম, আসলে মাত্র 2-3 দিন হয়েছে তো, এখনো সবকিছু জানা হয় নাই। যাই হোক, আমি বলছি তোমাকে, এবং তুমি জেনে খুব খুশি হবে যে এইটা একটা সফটওয়্যার কোম্পানি, এবং আমার মনে হয় তুমি খুব রাইট প্লেসে আছো। কি বলছেন ম্যাডাম? তাহলে তো অনেক ভালো, আমি ভালো একটা জায়গায় আসছি। এন্ড সব থেকে কোইন্সিডেন্স ব্যাপার কি জানো, আমি কয়েকদিন যাবত ধরে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজছি, মানে আমাদের কোম্পানিতে একটা ভ্যাকেন্সি খালি আছে। তো এখানে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজছি, বাট আমি ওরকম ডেডিকেশন কাউকে পাচ্ছি না। বাট ট্রাস্ট মি, আজকে আমি যখন তোমাকে দেখলাম, তোমার কথা শুনলাম, আমি আমি রিয়েলি আমি তোমার প্রতি খুবই হ্যাপি, বিকজ আমি যেরকম একজন মানুষ খুঁজছিলাম, যেমন এডুকেটেড হবে, প্লাস হচ্ছে তার কাজের প্রতি ডেডিকেশন থাকবে, ইভেন সব থেকে টাচি ব্যাপার কি জানো, সেটা হচ্ছে তোমার বাবার প্রতি তোমার ভালোবাসা, সম্মান। কারণ আজকালকার সময় ছেলেরা তো শুধু চায় যে দায়িত্ব থেকে সরে যাবে, দায়িত্ব কেউ কাঁধে নিতে চায় না। আর তুমি কিনা সেখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও তোমার বাবার এই দুঃসময়ে তুমি তার প্রক্সি দিচ্ছ দারোয়ান হিসেবে। মানে এতটুকু তুমি ভাবো না যে আমাকে কে কিভাবে দেখবে না দেখবে, বাস তোমার একটাই চিন্তা, সেটা হচ্ছে তোমার বাবার পাশে দাঁড়াতে হবে। তো এরকম একজন মানুষ যদি আমি আমার কোম্পানিতে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পাই, তাহলে আমার থেকে হ্যাপি আর কেউ হবে না। আমি তোমাকে একটা ছোট্ট অফার করতে চাই, সেটা হচ্ছে আমি তোমাকে আমার কোম্পানিতে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করতে চাই। আর হ্যাঁ, যেহেতু এটা একটা কোম্পানি, একটা রুলস রেগুলেশন ব্যাপার তো আছেই, তোমাকে তো আমি ডিরেক্টলি হায়ার করতে পারবো না, ছোট্ট একটা ইন্টারভিউ নিতে হবে। তো তুমি কি আমার কোম্পানিতে জব করতে রাজি? ম্যাডাম, আপনি সত্যি বলছেন? ম্যাডাম, আমি আপনাকে এক্সপ্লেইন করতে পারবো না যে আমি কতটা খুশি। আমি
আমার বাবাকে হেল্প করতে পারবো। আজকের পর থেকে আমার বাবার আর কোনো কাজ করতে হবে না। ম্যাডাম, আমি আমি সত্যি অনেক খুশি। আপনার প্রতি আমি অনেক থ্যাঙ্কফুল। আপনি আমাকে অনেক বড় একটা অপরচুনিটি দিচ্ছেন। আমি আপনাকে প্রমিস করছি, আমি অবশ্যই অবশ্যই আমি আমার ইন্টারভিউ ক্লিয়ার করবো ম্যাম, অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আর সত্যি কথা বলতে, আমি তোমাকে আমার কোম্পানিতে অ্যাজ এমপ্লয়ি হিসেবে পেয়ে আমি সত্যি অনেক হ্যাপি। কারণ আমি জানি তোমার মতো একজন ডেডিকেশন মানুষ যদি আমার কোম্পানিতে থাকে, তাহলে আমার কোম্পানি এখান থেকে এখানে চলে যাবে। যাই হোক, তাহলে আমি এখন আসি। আর কালকে সকালে তুমি তোমার যাবতীয় পেপার সবকিছু নিয়ে কেবিনে চলে আসবে, তারপর তোমার ইন্টারভিউ হবে, কেমন? শিওর ম্যাম। আসসালামু আলাইকুম। এই, কি করতেছিস? এটা খুল, খুল বলছি। আরে খুল জ্যাকেট। ম্যাডাম, এটা তো আপনি হালাই দিলেন, আর আমার অনেক ঠান্ডা লাগতেছে, এটা আমি পরি। আমি এটা ফেলে দিছি না কি করছি সেটা আমি জানি, তুই কেন পড়বি এটা? এই, ফেলতে বলছি, ফেল ফেল। ম্যাডাম, এটা তো আপনি হালাই দিয়ে চলে যেতেছিলেন, এটা তো আপনার কোনো কামে লাগবো না, আমি পরি। আমার না অনেক শীত করতেছে, আমার শীতের কোনো কাপড় নেই। আরে তুই এটা কিভাবে পড়বি? হ্যাঁ, এটা ফেলে দিছি মানে কি? এটা নষ্ট, এটা ভালো না, এটা ছেঁড়া ভিতরে। তুই এটা কি করে পড়বি রে? না ম্যাডাম, আমার এটাই চলবো, একটু শীত কম লাগবো ম্যাডাম, আমি এটা পরি। এই, তুই এটা কি করে পড়বি? হ্যাঁ, কি করে পড়বি? এইটা যেহেতু আমি ফেলে দিছি, তার মানে এটা ভালো না, এটা তো ছেঁড়া। ছেঁড়া কাপড় তুই কিভাবে পড়বি? হ্যাঁ, আসছে এটা পরার জন্য। শোন, এটা একদমই ধরবি না। আমি একটু পর আসতেছি, চুপচাপ এখানে বসে থাকবি। বুঝলাম না ম্যাডাম, তো এই কাপড়টা ফালাই দিয়ে যাইতেছিল, আমার আর শীতের কাপড় নাই, আর পরতে চাইলাম, কলেজে পড়া লাগবো না, আবার কলেজে এনে বয়ে থাকো আইতেছি, আল্লাহ জানে কি যে করে। কি ব্যাপার, জ্যাকেট নিয়ে কই যাচ্ছ? এই জ্যাকেটটা একটা ছেলেকে দিতে চাইতেছে, অন্য অনেক শীত, কিন্তু ওর কাছে কোনো কাপড় নাই। এই জ্যাকেট মাত্র কিনছি, নতুন জ্যাকেট, আমার আমার জন্য কিনছি। হ্যাঁ, বুঝতেছি যে এই জ্যাকেটটা তুমি মাত্র কিনে নিয়ে আসছো, কিন্তু দেখো আলিফ, আমাদের কাছে কিন্তু অনেক গরম কাপড় আছে, প্লাস আমাদের টাকাও আছে। তুমি চাইলে আরেকটু পর শপিং মলে গিয়ে আরেকটা জ্যাকেট কিনতে পারবা। কিন্তু ওই ছেলেটার না কোনো টাকা পয়সা নাই, ও বোধহয় রাস্তায় থাকে, আর শীতে না অনেক কাঁপতেছে। আমার দেখে না একদম ভালো লাগে না। তুমি থাকো, আমি যাইতেছি। আর ধর। ম্যাডাম, এটা কি? আরে দেখো। কি কোন ম্যাডাম, এই জ্যাকেট কার? এইটা তোর জন্য নিয়ে আসছি, আর এটা নতুন একটা জ্যাকেট। আরে ওইটা তো ভালো ছিল না, পুরনো ছেঁড়া, ওইটা বললে কি শীত মানতো? এর জন্য তোর জন্য নতুন জ্যাকেট নিয়ে এসে এখন থেকে এইটা পরবি। কি কোন, হাসা কইতেছেন? যাক, আল্লাহ আপনার ভালো করুক, এই জ্যাকেটটা আমি এখন পরবো। নতুন জ্যাকেট পরতে আসছে, আর এই যে তুমি এই নতুন জ্যাকেট তুমি ওকে দিতে আসছো না? আই, তুই তুই এখানে একটু দাঁড়া, আমি এখনই আসতেছি। এই, আল্লাহ জানে, স্যারে আবার ওই ম্যাডাম রে কি জানি কয়, আমার লেগে কি ঝগড়া লাগেনি? কি ব্যাপার? তুমি এটা কি কাজ করলা? হ্যাঁ, ওই ছেলেটার হাত থেকে ব্যাগটা ছিনে নিয়ে আসলা। তো কি করব, জ্যাকেটটা মাত্র কিনছি, কত টাকা দিয়ে কিনছি তুমি দেখো নাই? আমার জন্য কিনছি, আমার নতুন জ্যাকেট। হালিফ, আমি তো জানি জ্যাকেটটা মাত্র কিনে নিয়ে আসছো। ওই ছেলেটার অবস্থা দেখছো? হ্যাঁ, এই শীতের মধ্যে একটু আগুন জ্বালায় ও কাঁপতেছিল, ও কতটা শীত লাগতেছিল। তুমি জানো, ওই পুরোনো জ্যাকেটটা ফেলে দিয়ে আসছিলাম, ওই জ্যাকেটটা তুলে গায়ে দিতেছিল। আমি তো জানি ওই জ্যাকেটটা ছেঁড়া, ওই জ্যাকেট পরলে শীত একদমই মানবে না। তাই তো আমি এই জ্যাকেটটা ওকে দিয়ে আসছি। আরে তুমি কেন বুঝতেছো না? আমাদের কাছে টাকা আছে, শীতের কাপড় আছে, আমরা চাইলেই যখন তখন শীতের কাপড় কিনতে পারি। কিন্তু একটা বার চিন্তা করো ওই ছেলেটার কথা। হ্যাঁ, ওর তো বোধহয় ঘরও নাই, রাস্তায় খায় রাস্তায় ঘুমায়। এই শীতের মধ্যে বেচারা শরীরে একটা কাপড় নাই, কিভাবে করে কাঁপতেছিল। তাই তো আমি এই জ্যাকেটটা দিয়ে আসলাম। আর শোনো আলিফ, একটা কথা বলি, মানুষকে দিলে না কখনো কমে না, বরং আল্লাহ স্বয়ং সবকিছু বাড়িয়ে দেয়। তুমি যদি আজকে জ্যাকেটটা দিয়ে দাও, দেখবো হয়তো কালকে এর জন্য তোমার ভালো কিছু হয়েছে। তাই এরকমটা করতে হয় না। এই জ্যাকেটটা তোমার থেকে বেশি ওই ছেলেটার দরকার। ঠিকই তো বলছো, তো প্রথমে বুঝা বলবা না? আমি নতুন জ্যাকেট কিনে নিবনি, তুমি দিয়ে আসছো। 1 মিনিট, শুধু জ্যাকেট দিলে হবে?
আল্লাহ জানে কতদিন কিছু খায় নাই। নাও, এবার দিয়ে আসো। বাহ, তুমি এতগুলো টাকাও দিলে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো না, তুমিও সাথে চলো, দুজনে মিলে একসাথে দিয়ে আসি ওকে। না না, আমি যাব না। শুধু শুধু রাগারাগি করছি না, আমি গেলে ভয় পাবে। তুমি তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসি। ধর। না ম্যাডাম, আমি নেবো না। ওই বড় সাহেব আমার মারবো। আরে ধর, তোর বড় সাপ কিচ্ছু বলবে না, ধর তো। কি কন, হাসা কথা বলতেছেন? শোন, এই জ্যাকেটটা এখন থেকে তোর, নতুন একটা জ্যাকেট। আর এই জ্যাকেটটা পরলে তো কোনো শীতই লাগবে না। আরে ওইটা তো ছেঁড়া একটা জ্যাকেট ছিল, তুই যদি ওটা পরতি তো তো শীত মানতো না। আর তুই এইভাবে শীতে কাঁপতেছিলি দেখে না আমারও খুব খারাপ লাগছিল। এর জন্যই আমি তোকে এই জ্যাকেটটা পরতে বারণ করছি। তোর জন্য নতুন একটা জ্যাকেট নিয়ে আসছি, এখন থেকে তুই এই জ্যাকেটটা পরবি। আচ্ছা ম্যাডাম, আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। এতগুলো টাকা জ্যাকেটও, আগে ঠান্ডা লাগে, জ্যাকেটটা পরিস। ম্যাডাম মনে হয় ইচ্ছা করে টাকাগুলো আমারে দিছে। যাক, আমি আর রাস্তায় রাস্তায় থাকবো না। আমি এখন একটা ঘর ভাড়া নিয়ে এখানে থাকবো। আর আল্লাহ, তুমি ম্যাডাম আর বড় সাহেব রে সবসময় ভালো রাখো। হ্যাঁ, আপনার কিতাব হইব।